সম্মানিত প্রিয় দর্শক, এতদিন যাবৎ আমরা সেই রামিসার ধর্ষককে যাকে আমরা চিনে এসেছি এবং সেই রামিসার ছোট্ট ৮ বছর বয়সী রামিসাকে যাকে আমরা খুনি হিসেবে শনাক্ত করেছি, সেই আসামির পক্ষে আইনজীবী দাঁড়িয়েছেন এবং সেই আইনজীবী কী বলছেন এবং সেই বিষয়গুলো আমরা নিজ চোখে ভিডিওতে আগে দেখব। চলুন আগে দেখিস তার আইনজীবী কী বলছেন, আমরা তার বক্তব্যটা শুনে নেই। আসামি আমাকে বলেছে যে সে নির্দোষ। ভেজালের সোয়াবের ভিতরে তো বীজের উপস্থিতি শনাক্ত হয়। আসামি নির্দোষ হলে বাসা থেকে কেন গ্রিল কেটে পালালেন? আসামির আর্গুমেন্টটা কি ছিল? মানে আমাদের আর্গুমেন্ট হলো যেহেতু এটা 10 মামলা এবং যেহেতু 10 অভিযোগ আনা হয়েছে যে তার যে ডিএনএ টেস্ট আসামির যে ভিকটিমের যে ভেজালের সোয়াবের ভিতরে তো বীজের উপস্থিতি শনাক্ত হয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। যেহেতু এই মামলাগুলো চাক্ষুষ সাক্ষী ছিল না, আমরা এই জন্য অব্যাহতি চেয়েছি। ডিএনএতে কি আসামির সাথে ক্রস ম্যাচিং হয়েছে কিনা, কোনো আলামত পাওয়া গেছে কিনা আসামির? না, আমি যতটুকু আমার কাছে যে রেকর্ড আছে সেই রেকর্ডে দেখা যাচ্ছে যে বীজের উপস্থিতি শনাক্ত হয়নি। আসামি বারবার বলছিলেন যে তিনি খুন করেননি এবং ধর্ষণও তিনি করেননি, ডলার নামে এক ব্যক্তি ধর্ষণ করেছেন ও খুন করেছেন। সেটি আমি আসামির সাথে কথা বলেছি, আসামি আমাকেও বলেছে যে সে নির্দোষ, কিন্তু ডলার বা অন্য কারো নাম আমার সাথে সে বলেনি। আমি জানি না এই বিষয়ে। যদি নির্দেশ হয়ে থাকে তাহলে রামিসাকে কে হত্যা করে সেটা তো আসলে আদালতে বিচার বিশ্লেষণের পরে প্রমাণ হবে কে করেছে। আপনি কি মনে করেন যে তদন্ত কর্মকর্তা যে তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করছে এটা সঠিক আছে? এটা এখনো বলার সুযোগ আছে না, ট্রায়ালে বোঝা যাবে সেটা আসলে। আচ্ছা, তা সোহেলের স্ত্রী তার আসলে কি দোষ এটা আপনারা কি জানেন? এই ঘটনার ক্ষেত্রে সোহেলের স্ত্রীর কতটুকু সংশ্লিষ্টতা আছে বলে আপনারা, বা আসলে তিনি নির্দোষ কিনা এটা যদি আমাদেরকে বলেন। আমি মনে করি সোহেলের স্ত্রী আসলে তার হাজবেন্ডকে বাসাতে যেয়ে হয়তো এই মামলা বিক্রিমাস হয়ে গেছে। আসামের জন্য কোনো জামিন আবেদন করা হয়েছিল কিনা? আসামের জন্য আজকে কোনো জামিন আবেদন করিনি, আমরা করবো। আসামি নির্দোষ হলে বাসা থেকে কেন গ্রিল কেটে পালালেন? আসলে এটা যে প্রশ্ন করলেন আপনি, এটা মানে আমি কিভাবে বলবো সে কেন পালাইছে, সেটা তো আসলে সাক্ষ্য প্রমাণের বিষয়। এটা আমরা শুনলাম এবং ভিডিওতে নিজ চোখে দেখলাম, যাকে আমরা ধর্ষক বা খুনি বলে অবহিত করে আসছি, তার ব্যাপারে যে আইনজীবী কী বললেন আমরা এখন শুনব। সেই আসামি নিজ মুখে কি বলছেন, কার কথা বলছেন, কেন বলছেন, কোথায় বলছেন, আমরা চলুন ভিডিওটি নিজ চোখে আগে দেখে নিই। আমরা সেই অভিযুক্ত ব্যক্তিকে নিজ মুখে শুনলাম, কার নাম বলছে, কেন বলছেন, কি বলছেন। আসুন এখন কোরআন ও হাদিসের দৃষ্টিকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের করণীয় বর্জনীয় কি সেই বিষয় সম্পর্কে কিঞ্চিত আলোচনা করব। সর্বপ্রথমে আমরা বলবো, আমরা চাই সেই রামিসার ধর্ষক বা খুনির সঠিক তদন্ত করে বিচার হোক। তবে এই ব্যাপারে সর্বপ্রথম আল্লাহ তাআলা কোরআনে যে বিষয়টি বলেছেন, আল্লাহ তাআলা সূরা হুজরাতের 6 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু ইলা আখিরিল আয়া। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের নিকট যখন কোনো ফাসিক ব্যক্তি সংবাদ নিয়ে আসে তখন তোমরা সেটাকে যাচাই করে নিও, তোমরা সেটাকে তথ্যভিত্তিক আলোচনা করে এরপরে সিদ্ধান্ত গ্রহণ করবে। এমন কোনো হুট করে তোমরা কোনো সিদ্ধান্তে উপনীত হবে না যাতে করে তোমাদের পরবর্তীতে লাঞ্ছিত হতে হয়, তোমাদেরকে আক্ষেপ করতে হয়, আফসোস করতে হয়। এজন্য তোমরা তদন্ত করে নিবে। সম্মানিত দর্শক, এখন এই অভিযুক্ত ব্যক্তির আইনজীবী তিনি বলছেন যে আমি তার পক্ষে অবশ্যই লড়ব এবং তাকে নির্দোষ প্রমাণ করার জন্য চেষ্টা করব। তাহলে এই ব্যক্তিকে যখন প্রশ্ন করা হলো আইনজীবীকে, তাহলে সে যদি খুন করে নাই থাকে, সে যদি ধর্ষণ করে নাই থাকে, তাহলে সে গ্রিল কেটে পালাবে কেন?
এখন সেই আইনজীবী আবার বলছেন তাহলে আমি এটার উত্তর কি করে দিব? এটা তো আশ্চর্যজনক একটি কথা। তাহলে আপনাকে এই সব প্রশ্নের সম্মুখীন যখন সাংবাদিক ভাইগণ করলেন, আপনি এই উত্তর জানা না থাকলে কি করে বলেন আমি তার ব্যাপারে লড়ব? আসলে এখানে একটি বড় গুরুত্বপূর্ণ ভূমিকা বা প্রশ্ন থেকেই যায়। আরও দর্শকদের মনে আমাদের প্রশ্ন হলো, সে যদি খুন নাই করবে, হ্যাঁ অবশ্যই, তাহলে সে ওইখানের মধ্যে ছিল এবং সে পালানোর জন্য চেষ্টাও করেছিল। এমনকি আমরা দেখতে পেয়েছি ভিডিওর মাধ্যমে তিনি আদালতে স্বীকার একবার করছেন যে আমি ধর্ষণ করেছি, খুন করিনি। আবার বলছেন যে আমি ধর্ষণও করিনি, খুনও করিনি। কেন? তিনি বলছেন আমি সেখানে ছিলাম, তবে আমাকে দিয়ে এই কাজগুলো করিয়েছেন, তার নাম হচ্ছে ডলার। সম্মানিত দর্শক, আমরা নিজ চোখে দেখতে পেলাম যেই আসামিকে যখন গ্রেপ্তার করে গাড়িতে তোলা হলো, সেই গাড়ির মধ্যে যখন তিনি ছিলেন, তখন ভিডিওতে ধারণ করা কেউ বা কারা ভিডিও করেছেন সেটি সমাজে ভাইরাল হয়েছে বা প্রকাশিত হয়েছে। সম্মানিত দর্শক, এই বিষয়গুলো আমাদের কয়েকটি বিষয় জানান দেয়। একবার ওই ব্যক্তি বলছেন আমি ধর্ষণও করিনি, খুনও করিনি, তবে আমাকে দিয়ে করিয়েছে। আবার কখনো কখনো তার বক্তব্য পাল্টিয়ে তিনি বলছেন আমি ধর্ষণ করেছি, খুন করিনি। এগুলো হতে পারে কোনো সামাজিক চাপের মাধ্যমে, অথবা কোনো ব্যক্তির প্রভাবে মাধ্যমে, অথবা কোনো সামনে তার নিজের যান বাঁচানোর জন্য তিনি বক্তব্যকে পাল্টাচ্ছেন। তবে বক্তব্য যেমনই হোক না কেন, যেই ব্যক্তি কোনো মিথ্যার আশ্রয় নেয় তখন সে এক একটি বক্তব্য পাল্টাতে থাকে। তবে এই বিষয়ে আমরা বলবো অবশ্যই ফরেনসিক রিপোর্ট, সিআইডি রিপোর্ট এবং প্রশাসনভাবে সমস্ত কিছু তদন্ত করে এবং ওই ডলার ব্যক্তিকে সব কিছুকে পর্যবেক্ষণ করে, সব কিছুকে তদন্ত করে সঠিক বিচারের আওতায় এনে, এদের সাথে যদি কেউ জড়িত হয়েই থাকে অবশ্যই তাদের সকলকে শাস্তির আওতায় এনে গাদ্দারদেরকে, খুনিদেরকে, ধর্ষকদেরকে অবশ্যই শাস্তি দিতে হবে। অন্যথায় দেশের মানুষ কখনোই সন্তুষ্ট হবে না। আর আমরা সরকারকে কর জোর করে বলছি অবশ্যই এই ব্যাপারটি সঠিক তদন্তের মাধ্যমে একটি সঠিক বিচার অবশ্যই জাতিকে উপহার দিতে হবে। কেননা এই জাতি কখনো এই ধর্ষকদেরকে, খুনিদেরকে কখনো ক্ষমা করবে না, করতে রাজিও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি অন্যায়কে প্রশ্রয় দিল, অন্যায়কে সয়ে নিল, সেও অন্যায়ের মধ্যে সামিল হলো। সম্মানিত দর্শক, এই জন্য আমরাও চাই যে এই অভিযুক্ত ব্যক্তির ব্যাপারে তিনি নিজে জবানবন্দিতে একবার বলছেন আমি ধর্ষণ করেছি, খুন করিনি, আবার আরেকবার বলছেন আমি ধর্ষণও করিনি, খুনও করিনি, আমাকে দিয়ে অন্য এক ব্যক্তি করিয়েছে। সেই ব্যক্তি ডলারকে তাকে জনসম্মুখে এনে বিচারের দাবির আমরা বিচারের দাবি জানাচ্ছি এবং তাকে তদন্তের মাধ্যমে সঠিক বিচার করে দেশ এবং দেশকে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য করজোড় দাবি জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক কথা বোঝা এবং আমল করা তৌফিক দান করেন।